ভোটের দিন আপনার সঙ্গে তৃণমূল সমর্থকদের একটা বচসা টাইপের হয়েছিল এবং আপনি এটা নিয়ে ফেসবুক লাইভ করেছিলেন। তারপর দেখা যাচ্ছে আপনার বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। কি হলো এক্স্যাক্টলি এবং পুলিশ কি বললো এবং মামলাগুলো কি কি ভিত্তিতে দেওয়া হলো? দেখুন, সেই দিন কি হয়েছিল সেটা আমি বাড়িতে ফেরত এসেই আমার একজন বললো, অ্যাডভাইস দিল যে হয় তুমি পুলিশে এটা রিপোর্ট করো বা তুমি একটা ভিডিও লাইভ করো। তো আমি অত লাইভ টাইভ ভালো মানে জানি না করে করতে হয়। তো আমি একটা ভিডিও রেকর্ড করে আমি এটা আমার ফেসবুকে দিই, সেখান থেকে ছড়িয়ে যায়, বহু মিডিয়ায় অনেকে তার রেসপন্ড করে ইত্যাদি। বেসিক্যালি কিছুই ব্যাপার ছিল না, বচসাটা হয়েছিল। পরবর্তীকালে যেটা হচ্ছিল যে আমি যখন ভোট দিতে বেরোচ্ছি, সামনেই বিভিন্ন দলের ক্যাম্প, আর একদম সামনে তৃণমূলের একটা ক্যাম্প, ওই যেটা বড় ইয়েগুলো হয় আমব্রেলার মতো, ইয়ে আমব্রেলা যেগুলো হয় সেরকম একটা ইয়ের তলায় কয়েকটা চেয়ার টেবিল নিয়ে বসে সেখানে জনা 14 লোক, এবং একজন ভদ্রলোক দেখি ওদের বলার চেষ্টা করছেন যে আপনারা এখানে জটলা করবেন না, এখানে ইয়ে নেই, নিয়ম নেই, এই কত মিটারের মধ্যে আপনারা হয় ভোট দিতে যান নয় বাড়ি চলে যান। এতে এরা আপনারা এখানে কি করছেন জটলা করে? তো আমি দেখলাম বাহ, তুমি কাজ করছেন, আমাদের খালি তো বাড়িতে বসে জ্ঞান দিয়ে লাভ নেই, আমাদেরও একটা ভূমিকা পালন করা উচিত। তো আমি বললাম হ্যাঁ, আমার তো ঠিকই বলছেন, উনি একা আছেন আর তার পাশেই দেখলাম আরেকটা এরকম ক্যাম্পের মতো। আমি বললাম এত কম দূরত্বে দুটো ক্যাম্প, এটা কি নিয়ম আছে? তখন ওই ভদ্রলোক বললেন না, সেটাও নিয়ম নেই। তখন আমি গিয়ে বললাম যে আপনারা এটা কেন করেছেন? অন্য যে পার্টিগুলো বসে আছে তারা তো দুজন করে বসে আছে, এটা নিয়ম, এবং একাধিক ক্যাম্প নেই, এটা কি শো অফ স্ট্রেংথ আপনি কেন? আর সামনে একটা বিরাট প্লেস, সেখানে সব নেতা নেত্রীর ছবি দেওয়া, ক্যান্ডিডেটের ছবি দেওয়াগুলো, এটাও তো আমার কমন সেন্স বলছে যে এটা আজকে করার কথা না। পুরা সেই ভদ্রলোক বললেন, ইলেকশন কমিশনের ছিলেন, যে হ্যাঁ এটা, তাই বললাম এটা সরানো, আপনি কিছুতেই সরাবে না, তো অনেক বলাতে গিয়ে উল্টো করে রাখ। তো এই করে আমি চলে গেছি। তারপরে যখন ফিরছি তখন দেখি হঠাৎ একজন দৌড়তে এসে কি করে, তারপর ঝাঁকে ঝাঁকে পাশের বস্তি থেকে ছেলে এলো। এছাড়াও দেখলাম কিছু ওই কাজের মহিলা মতো ওই 2-3 জন। আর আমি যখন বেরোচ্ছিলাম তখন একটা মোটর বাইকে শো করে একজন বেরিয়ে গেল, পেছনে একজন ওই কাজের মহিলার কত একজন বসে, এবং উনি খেলা হবে 4 তারিখে খেলা হবে এসে বলতে বলতে। তো আমায় সে ঝাঁপিয়ে পড়ে অস্কাম্য গালিগালাজ করলো এবং নানা রকম ফিজিক্যাল থ্রেট করলো, এবং যদিও আমাকে ছোঁয়ার সাহস পায়নি। আমি বললাম যে আপনারা স্বচ্ছন্দে যা কিছু করতে হয়, মারতে হলে মারুন, মেরে ফেলতে হলে মেরে ফেলুন, যেটা করার, কারণ আমি তো একা আপনাদের 30 জনের সাথে পারবো না। সুতরাং যেটা করার করুন, আমি যেটা করার করেছি এবং যেটা করেছি আমি মনে করছি ঠিক করেছি, আমার বলবো যদি হয়। সুতরাং আপনাদের একমাত্র ইয়ে হলো আমার সাহায্যটা যদি করতে হয় তাহলে আমার কায়াত দিতে হবে। তো বললো আচ্ছা 4 তারিখে করবো যদি রেজাল্ট বেরোবে। আমি বললো কি রেজাল্টের উপর নির্ভর করে করবে? তো যাই হোক, আমি বললাম 4 তারিখের জন্য কেন ওয়েট করছেন, আমি যাই না, আপনি এখনই করে ফেলতে হতো। তখন কিছু হয়নি, 4 তারিখেও কিছু হয়নি। সেদিন আমি বিভিন্ন স্টুডিওতে গেছি, ওর ভেতর থেকে অনেক নানা রকম গালিগালাজ ইত্যাদি ব্যাপার। তো এগুলোর মধ্যে ইয়ে ভেসে এলো, একটা বিজেপি, আরেকটা হলো যে জলে থেকে কুমিরের সাথে লাগতে এসো। তো এই দুটো ওখানে দেখলাম একটি ছেলে যে পুরোনো আগে চিনতাম, তার এখন অনেক বয়স হয়েছে। তাই বললাম তুই কি এখনো সব চালিয়ে যাচ্ছ? তখন থেকেই ওর মিশতে যেতে। আর বাকিগুলো অল্প বয়সী ছেলে, তারা আমি অনেকদিন এই বাড়িটায় থাকতাম না, দূরে থাকতাম, তারা আমার চেনে না, মানে এই নতুন যে ক্রপ অফ ইয়াং অর্গানাইজে এই আর্মি অফ। তো তারপরে কয়েকদিন বাদে একজন কনস্টেবল এসে আমার একটা নোটিশ ধরালেন পুলিশ থেকে, যেটা লেখা এই দাঁড়ায় ইয়েতে হয়েছে, আপনাকে থানায় দেখবেন আরো। তো তখন উনি বললেন, এবং ওখানে গিয়েও দেখলাম যে নন বেলেবল। আমি বলে তারগুলো কি, প্রথমটা শুনে আমার বেশ গলা তুলতে ইচ্ছে হলো।
সেটা নাকি আমি ওই ওখানে কতজন পড়েনি, 30-35 জন, তাদের নাকি আমি খেয়ে গিয়েছি এবং আমি ইউজ করি। যেহেতু আমার যে এত শক্তি ছিল সেটা তো আমার ধারণা ছিল না। তো আর দ্বিতীয়টা হলো আমি দেখি স্থিরতা আদি করি। আমার হাসি পেলো কারণ ওই যে 2-3 জন যারা মহিলা হয়েছে বলছিল দিদিকে চোর বলেছে, একে চোর বলেছে, একজনে যে বললো দিদিকে চোর বলেছে। তা আমি বললাম যে দেখুন, আমি ওরা বলেছিল যে এর আগের বছর আমরা করেছি, এবারে আগের বছর আপনারা ছাপ্পা মেরেছেন, এবারে ছাপ্পা মারবেন আগের বছর না আগের বছর, এটা তো কোনো যুক্তি হতে পারে না। কেউ বললো আমি কাল চুরি করেছি আজকেও করবো, ওইটা ধরেছে। তখন বলছে দিদি, আমি বললাম মোটেও আমি এই প্রথমত দিদি, পিসিমা, মাসিমা এগুলো আমি বলি না, ওনার নামই আমি দিই না। আর আরেকটা হলো যে ওটা আমি বলিনি কারণ আপনি যেটা বলছেন সেটা তো অবভিয়াস। আমি যদি বলি অমিতাভ বচ্চন লম্বা, সেটা তো বলার কোনো মানে হয় না। তো আমি এরকম কিছু বলিনি। যাই হোক, তো ওই ইয়েকে বলছে তো দূর থেকে বইলারা বেশ, মানে আমার থেকে 15 মিনিট দূরে 2-3 জন ঘুরে বেড়াচ্ছে, তাহলে চিনি না, জানি না কোথা থেকে এলেন তাও জানি না, তো ধারে কাছেও ছিলেন না, তো আমি দূর থেকে কি করে আমি যাই না। আর সে যা, যাই হোক সেগুলো কেউ বলতে চাই না, এটা ক্লাসিক কমেন্ট হয়ে যাবে। তো এইটা আর আরেকটা তৃতীয় কি জানি দিয়েছে, ও আমি মমতা ব্যানার্জির ছবিতে লাথি মেরেছি। তো আমার মমতা ব্যানার্জি যে যতটা খারাপই লাগুক, আমি ঠিক কারুর ছবিতে লাথি মারার মানে পাবলিক যারা হয়েছে অন্তত মানুষ, ওটা যেটা বলা হয়েছিল যে এটা এখানে দিতে পারবে না। আপনার বিরুদ্ধে শ্লীলতাহানির ধারা দেওয়া হয়েছে, এটা কতটা আপনার কাছেও অবাক করেছে যে আপনি শ্লীলতাহানি? অবাক হয়নি, ওই ওরা তো যে মার্ডারের দেয়নি, মার্ডার করেছি এরকমও দিতে পারতো। অবাক হয়নি, কিন্তু খুব গা ইঙ্গিত করেছে। মানে ওরা তো এইগুলো করে দিকে অ্যাকচুয়ালি শ্লীলতাহানি করে, ইয়ে করে, তো সেইটা আমার ওপর দেখে আমার যেতেন এবং মানে সেখানে যাদের সাথে কথা বলা হচ্ছে তারা বুঝতেই পারবে, এবং সেগুলো বোধ হয় কি একটা গোপন জবানবন্দিটা কি দিতে হয় সেটা বোধ হয় অলরেডি ড্রপ হয়ে গেছে। তো বাই দ্য টাইম আই ওয়েন্ট টু কোর্ট সেগুলো বোধ হয়। তো সে আমি দুটো জিনিস বলবো। একটা হলো পুলিশ আমাদের থানায় অত্যন্ত ভালো ব্যবহার করেছে, এসে উনি নিজেই আসছিলেন। তো যাই হোক, উনি আর বললেন যে দেখুন আপনার বাড়িতে বসে আমি যেটা বলতে পারবো এখানে তো পারবো না। তো যাই হোক, কিন্তু উনি মানে যথেষ্ট ভদ্র ব্যবহার করেছেন এবং ওর ভাবভঙ্গি দেখে বুঝতে পারছিলেন। উনি বললেন যে আপনি এখান থেকে অ্যাভেলেবল করেছে, এখানে একটা ইয়ে করতে হবে, কমপ্লায়েন্স বলেছে। আমি গিয়ে দেখা করলাম এবং সেই সময়টাও উনি আমার সময় মতো করে দিলেন। সারাদিন আমি ব্যস্ত ছিলাম, রাত্রে ওই রূপমিটিজিতের একটা প্রেমিয়ার ছিল, সেটা করে উনি বললেন আমি আজ ডিউটিতে আছে, রাত্রিবেলা ফেরার সময় করে দিয়ে যেতে পারবে। তাই করলাম এবং পরের দিন মানে মুহূর্তে এটা হয়ে গেল, বেলটা আমাদের ইয়ে করে পুলিশ কোর্টে। তারপরে যেটা হয়েছে সেটা বোধহয় ওয়াশ করা হয়েছে হাইকোর্টে এবং বোধহয় একটা ইয়ে মামলা, মানে কাউন্টার মামলা, সেটা আমি ছেড়ে দিয়েছি আমার লয়ারদের উপর। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন এটা উদ্দেশ্য প্রণোদিত ফাঁসানোর একটা চেষ্টা এবং আদালতে দেখা যাবে পুরো বিষয়টা। তার মানে প্রতিবাদ করলেই আদালত অব্দি আসতে হবে এই রাজ্যে, এটাই কি একটা অলিখিত নিয়ম বলে মনে হচ্ছে আপনার? এটা কি একটা বলার মতো কথা হলো? আমার মনে হচ্ছে, সবারই মনে হচ্ছে এবং ওদের নিয়ে যেতে তো আমার মনে হয় তৃণমূলের 2-1 আছে যাদের সাথে কথা হয়, বাইরে বলার সাহস নেই, তারাও জানেন, সবাই জানেন এবং সবাই সর্বস্তরে সর্বোচ্চ ব্যক্তিও জানেন যে এইটা দিস ইজ পার্ট অফ দ্য প্র্যাকটিস। মানে এটা অলমোস্ট এতে কোনো ইয়ে নেই, মানে ভুল নেই এরকম একটা কিছু। কেউ আমাদের লালা করছে না, আমাদের তেল মারছে না, নিজেই সব পড়ার কথা বলে। আর সেদিন কিন্তু আমি সেটা যে কোনো পার্টি হলেই আমি বলতাম, যেখানে ইলেকশন কমিশন একজন লোক বলছে যথেষ্ট ফার্মলি বলছে, পেছনে একটা পুলিশ এদিক ওদিক তাকিয়েছিল, কিন্তু গিয়েছিল মানে কাজটা করতে গেছিল, ওদের কোঅপারেশনটা দরকার ছিল। তো
যখন আমায় দেখেছে ওরা একটু ঘাবড়ে গিয়ে বলেছে আপনি কে। তো আমি বললাম, তারপর ওরা আশ্বস্ত না, আমি বললাম আমি এই শহরের নাগরিক, কলকাতা শহরের একজন নাগরিক, এছাড়া আমার কোনো এইখানে এই মুহূর্তে কোনো পরিচিতি দেওয়ার পর আমি, এবং নাগরিক হিসেবে আমি এইটুকু জানি যে যেটা আপনারা করছেন সেটা ঠিক নয়, এবং আমার বলার অধিকার রয়েছে এবং আমার দায়িত্ব যে যেখানে আমি দেখছি আমি শুধু ক্রিটিসাইজ করে যাব যে এই হয় সেই হয়। আর এইসব জায়গায় নর্মালি কিছু হয় না, এইসব জড়াই না। উল্টো দিক থেকে আমার ফ্ল্যাট থেকে সবাই ডাকছিল, এই অনেক চলে এসো, ওদের সাথে মুখে লেখো না। এখন আমরা এর সাথে মুখে লাগবো না, ওর সাথে মাথায় রাখবো না, এইসব ইয়ে নেই আমার। আমি যেটা দেখেছি আমি সেটা বলেছি এবং তাতে আমি বিঘ্ন মাত্র। তারপরে এখানে কি করে থাকবে দেখে নেবো। তারপর তুই বলছিল আমার মেয়ে বয়সী সব ছেলে টেলেরা, সে ঠিক আছে, সেটা ওদেরকে, আর ওদের তো আমি দোষও দিই। ওদের এই যে ছেলেটাকে দেখলাম এতদিন, সে আমি যখন ছোট মানে অল্প বয়সে ছিলাম, 22, 23, 24, সেই সময় পুজোর সময় আসছে আমাকে ইলেকট্রিকের কন্ট্রাক্ট দিতে হবে, দিতে হবে করছিল। এখনো অবভিয়াসলি কাজকর্ম নেই, সেই জন্য এইসব করছে বা আজকের জায়গা। এইগুলো তো আমাদেরই তৈরি করা, এই যে সুযোগের অভাবে এটা কিছু তো একটা এদের করতে হবে কোনো জায়গায়, সে 28 টাকার পাউচ হোক বা যাই হোক, সেটার হচ্ছে, শিকার হচ্ছে তারা, এইসব কাজ করাচ্ছে তার নেতা নেত্রীরা তাদের দিয়ে। তারপর আরেকটা শুনলাম, মানে এইখানকার লোকাল কিন্তু বেশ বড় নেতাটাকে গিয়ে ওই ইয়েটা করেছে, কারণ আমি যা লেখা দেখলাম বাংলায় লেখা হলো আর্টিকুলেশন হচ্ছে, মানে কোনো লয়ার লিখেছে এবং মানে ফ্রেম সম্পূর্ণ পড়েই হয়ে যাচ্ছে মিথ্যে কথা, কিন্তু ওয়েল ফ্রেমড, যে এইটা ওদের বলাই আছে যে কেউ এসে যদি কিছু করে প্রথমেই উল্টো এটা বলবি আমাদের, পরে গিয়ে খবর দিয়েছে সেই নেতা চলে গেছে, নেতা তার কোনো কাজ দিই এই করতে চলে গেছে নাকি, যাতে দেয়। তাহলে প্রাইমা ফাসাই পুলিশ, আমি যদি রাম গিয়ে বলেছে আমার থাপ্পড় মেরেছে, সেটা কি একটা কেস হতে পারে? একটা প্রাইমা ফাসাই বলে একটা জিনিস, মানে ইয়ে ভাবে অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে যে এটাতে একটা দায়ী দেওয়া যেতে পারে, জিডি দেওয়া যেতে পারে। সেইটা কি করে মানে সেটা বোধ হয় নেতা টেতারাই ঠিক করে। তো যাই হোক, এনিওয়ে এটাকে আমি একেবারেই পাত্তা দিচ্ছি না, ইয়েও দিচ্ছে না। তো কাউন্টার অফেন্সিভ কি করতে হবে সেটা করা হবে, তারপর দেখা যাবে আর কি। অনিক দত্তকে তো ওরা পরিকল্পিতভাবে হ্যারাস করছেন। অনিক দত্ত বর্তমান সময়ে একজন অত্যন্ত প্রতিবাদী শিল্পী, অতএব তাকে কিভাবে হেনস্থা করা যায় সেই নোংরা পদ্ধতিটা তৃণমূল নিয়েছে। আমি বললাম না, চম্পলা সর্দার দিয়ে যার রাজনৈতিক জীবনের কৃতিত্ব আছে, যে মহিলাকে কিভাবে ব্যবহার করতে হয় এবং সেই মহিলা পরবর্তীকালে সমাজে যেমন তাকে ছুঁড়ে ফেলা হয়, এক্ষেত্রে অনিক দত্তের বিরুদ্ধে কয়েকজন মহিলাকে দিয়ে ওরা যে অভিযোগ করিয়েছেন, আমি যখন হাইকোর্টে মামলা করব তখন আরো বুঝবেন, আরো তথ্য প্রকাশিত হবে, এখন সব কথা বলছি না। এ থেকে প্রমাণ হয় যে সমাজের সমস্ত রকম শালীনতা, সমাজের সমস্ত রকম সভ্যতার যে শৃঙ্খল ধ্বংস করে দিচ্ছে তৃণমূল। এটা সম্পূর্ণভাবে, যেহেতু অনিক দত্ত ওদের ভোটের দিন অসভ্যতার বিরুদ্ধে কথা বলেছেন এবং তিনি সেটা ভিডিও করে জানিয়েছেন, এবং তারপরে তার ভিডিওর প্রত্যুত্তর আমিও বলেছিলাম যথাযথ আইনি ব্যবস্থা নেব, সেই জন্যই তারা কিছু মহিলাকে সাজিয়েছেন। দুর্ভাগ্য যে মহিলাদের তারা এভাবে ব্যবহার করছেন, এবং আরো যা যা আছে সেটা আবার বলছি, আদালতে সওয়ালের সময় বলবো, এখানে বলছি না। স্যার, অনিক দত্ত এই ইস্যুতে আপামর বুদ্ধি সমাজ রীতিমতো বা কার্যত চুপ, যে বুদ্ধি সমাজ একসময় রাস্তায় নামতো, অনিক দত্তের মতো পরিচালকের এই হেনস্থার প্রতিবাদে একটা শব্দ কেউ ব্যয় করেনি, অন্তত সোশ্যাল নেটওয়ার্কেও। দেখুন, এই যে আপনারা শব্দগুলো ব্যবহার করেন না, আমরাও করি, বুদ্ধিজীবী, এই শব্দগুলোটাই তো অপপ্রয়োগের পর্যায়ে এখন পৌঁছে গিয়েছে। যে সাধারণ মানুষটা প্রতিবাদ করে দাঁড়াতে পারে তিনিই বুদ্ধিজীবী। যিনি প্রতিবাদ করতে জানেন না সামাজিক অসাম্যের বিরুদ্ধে, সমাজকে কলুষিত করার প্রচেষ্টার বিরুদ্ধে, তাদের আপনি বুদ্ধিজীবী বলতে পারেন? আমার তো মনে হয় না। বুদ্ধি কাকে বলে? যা মানুষের বোধকে জাগ্রত করে।
তো বোধকে যারা জাগ্রত করতে পারে ওরা কি করে বুদ্ধিজীবী হবে আমি জানি না। রবীন্দ্রনাথ ছিলেন বুদ্ধিজীবী, জালিয়ানওয়ালাবাগের ওই দুর্ধর্ষ হত্যাকাণ্ডের পর যিনি সরাসরি উঠেছিলেন এবং গোটা পৃথিবীকে জাগাতে পেরেছিলেন। আমি আমি নিশ্চয়ই এটা তো প্রকাশ করতে চাই এটি শাসক দল কত নিচে নামতে পারেন। আমি তো অনিক বাবুকে বলেছি যে আপনি সোজা হয়ে দাঁড়ান, আদালতে যাবো, লড়াই করবো।